হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আমরা চতুর্থ দিনে বৃন্দাবনে আছি। তো আজকে চতুর্থ দিন। তো আমি পুরো ব্লগটায় সকাল থেকে রাত পর্যন্ত এটা একবারেই দেব। তো এটা পার্ট ওয়ানেই থাকবে পুরোটা। দেখো, প্রথমে সকাল সকাল স্নান করে ভোর 5টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমে তো অন্ধকার ছিল দেখলেই, তারপর যেতে যেতে অনেকটা সকাল হয়ে গিয়েছিল। তো আমরা এখন যাচ্ছি বাঁকে বিহারী মন্দির। তো বাঁকে বিহারী মন্দিরে যদি সকাল সকাল না যাওয়া হয় তাহলে প্রচুর লাইন পড়ে। তো আর প্রচুর ভিড় হয়, দেখতে অসুবিধা হয়, প্রায় না দেখার মতনই থাকে। তো তাই আমরা চলে গেলাম সকাল সকাল একদম ভোরে বাঁকে বিহারী মন্দির। তো আমরা ভেবেছিলাম একবারে রেডি হয়ে আমরা সেখানে যাব, তারপর আমরা ওখান থেকে বাসে চেপে যাব ফ্রেশভাবে, আর আমাদের হোটেলে এসে কিছু করতে হবে না। কিন্তু ওখানেও গিয়ে আমরা হোলিতে ভরে গেলাম। ওখানে এতটা পরিমাণে হোলি খেলা হচ্ছিল যে আমরা পরপর আগের দিনেও দেখিয়েছিলাম হোলি খেলেছিলাম। আর আমরা স্নান করে গিয়েও আমরা যে ওই অবস্থাতে এত হোলি দিয়েছে, তো সেম ওই অবস্থা ভাবেই আমরা যেন পুরো দিনটা ঘুরেছি একদম রাত পর্যন্ত। আমরা আর হোটেলে যেয়ে পড়ে চেঞ্জ করার বা ফ্রেশ হওয়ার আর সময় পাইনি, কারণ এখান থেকে আমরা ডাইরেক্ট বেরিয়ে পড়েছিলাম বার্সানা। তো বার্সানা যাওয়ার আগে দেখো, সকালে আমরা এখানে এখন ঠিক আছি, কিন্তু একটু পরে আমাদের অবস্থাটা দেখবে কি হয়ে গিয়েছিল পুরো হোলিতে। हमको आनंद आता है, पहले सुनो, पहले भगवान को आनंद आता है तब हमको आनंद आएगा। अब तो कृपा करो श्री राधा, अब तो कृपा करो श्री राधा। তো দেখো, বাঁকে বিহারী মন্দিরের ভেতরটাতে তোমাদেরকে যতটুকু পেরেছি অল্প দেখাতে পেরেছি কতটা পরিমাণে ভিড় ছিল। আর আমিও ওখানে একদম মানে কি বলবো, অনুপ ছিল বলে আমি ভালোভাবে সুস্থ সবল আসতে পেরেছি, নাহলে এত ঠেলাঠেলি ভিড় ছিল যে আমি পড়ে যাওয়ার মতনই অবস্থা ছিল। আর ওখানে যদি কেউ একবার পড়ে যায় তাহলে একটা দুর্ঘটনা হতে পারে। তো আমি সেই মতো করে অনুপ আমাকে কিন্তু খুব ভালো করে সেখান থেকে বের করে আনতে পেরেছে। তো আমরা ওই অবস্থাতে দেখো আমরা বাসে চেপে গেছি, বাসে করে আমরা পুরো ট্যুরটা ঘুরবো। তো আমরা রাস্তায় যেতে যেতেই ভোলেনাথকে দেখলাম, খুব সুন্দর আর অনেক বড় করে করা ছিল বলে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো আমরা এখন যাচ্ছি বার্সানা রাধারানীর বাবার বাড়ি। তো বৃন্দাবন থেকে বার্সানা বেশ অনেকটাই দূরে। তো আমরা এখন গল্প করতে করতে দেখো পৌঁছে গেছি বার্সানা। তো বার্সানাতে প্রত্যেকটি মন্দির ঘুরবো। তো এখানেও কিন্তু বার্সানাতেও কিন্তু হোলি উৎসব খুব দারুণভাবে আয়োজন করা হয়েছিল, সবাই হোলি খেলছিল। যদিও তোমরা জানো যে সেই টাইমটা হোলি ছিল না, হোলির কিছুদিন আগে আমরা গিয়েছিলাম। তো হোলি আসতে প্রায় আরও 1 সপ্তাহ দেরি ছিল, কিন্তু ওখানে নাকি 1 মাস আগের থেকে হোলি খেলা হয়। তো দেখো, তো ওই টাইমেও ওই অবস্থাতে আমরা ওখানেও হোলি খেলেছি। তো বাঁকে বিহারী মন্দিরে তো আমাদের এমনিতে অলরেডি হোলিতে ভরিয়ে দিয়েছে, তো সেই অবস্থাতে বাসে করে এসে আমরা এখানেও হোলিতে একই অবস্থাভাবে ভরে গেছি। আর বার্সানার প্রত্যেকটি মন্দিরই কিন্তু খুব সুন্দর ছিল। দেখো, আমরা এবারে ভেতরে প্রবেশ করে গেছি, আর এখানে সবাই হোলিতে গড়াগড়ি খাচ্ছে, কেউ কারো পা ধরে টেনে হোলিতে একদম গড়াগড়ি খাচ্ছে। তো মাটিটা একদম হোলিতে আবিরেই ভর্তি ছিল। তো ওই অবস্থাতে আমরা এলাম, ভগবানকে দর্শন করতে পারলাম, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। তো আমরা এখানে ভেতরেই এখন আছি। তো এখান থেকে আমরা যে হোলি নিয়েছিলাম একটু বাড়িতেও নিয়ে এসেছিলাম, যে বলেনি কি ওখানকার পবিত্র মাটি আর যদি একটু রং আনা যায় সেখানকার বাড়িতে এনে রাখা যায় তাহলে এটা খুব শুভ সংকেত। মানে পরিবারের ক্ষেত্রে বলো বা অন্যান্য ক্ষেত্রেই বলো, বাড়িতে রাখা খুব ভালো, তাই আমরা ওখান থেকে একটু নিয়ে এসেছিলাম। তো দেখো, ভেতরটা আমি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম। এবারে চলো বাইরে যাব, আমি বাকি মন্দিরগুলো তোমাদেরকে দেখাবো।
দেখো বর্ষানার মেন মন্দির চলে এসেছি, যেখানে রাধা নানি আগে থাকতেন ওনার বাবার কাছে। তো উনি এখানে কিন্তু খেলে বড় হয়েছেন, তো এখানে উনি থাকতেন। তো সেখানে আমরা গিয়ে দেখলাম খুব ভালো, সেখানে ছোট্ট মতন একটা মন্দির করা হয়েছে ভেতরে। তো ভেতরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি, কারণ সেদিন এত ভিড় ছিল, পুরো ঠেলাঠেলি হচ্ছিল, আর আমিও সেই রকম করে ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনটা একদম রঙে ভর্তি হয়ে গিয়েছিল। তো তার মধ্যেও আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো এই ভিতরে এই অবস্থা, এই অবস্থাতে কিন্তু আমি ভালো করে সত্যিই একদম ভেতরে ভিডিওটা করতে পারিনি। তো এবার তাড়াতাড়ি ভেতর থেকে আমরা বাইরে বেরিয়ে পড়েছি। এবারে বাইরে বেরিয়ে আমরা এখান থেকে চলে যাব খাওয়ার জন্য। তো ওখান থেকে বেরিয়ে পড়ে আমরা খাবার খেতে বসে গেছি। তো খাওয়ার শেষ করার পরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব গোবর্ধন পর্বত দেখতে। তো দেখো গোবর্ধন পর্বত তো আমরা চলে এসেছি, কিন্তু ভেতরে এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি ভেতরটা করতে পারিনি। তবে পর্বতের বাইরে জায়গাটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখো এই হচ্ছে গোবর্ধন পর্বত, কিন্তু এই পর্বতটা এখন অনেকটা বসে গেছে, কারণ ওখানে যিনি আমাদেরকে বলছিলেন পুরোহিত মশাই, উনি বলছিলেন যে এখন কলিযুগের বলে না অধঃপতন এসেছে, তো সেই জন্য ওটা বসতে শুরু করে দিয়েছে। তো সেই জন্য এই পর্বতটা অনেক বড় ছিল, তো এটা এখন অনেক মাটিতে বসে গেছে, সেই জন্য ছোট দেখাচ্ছে। তো এই হলো গোবর্ধন পর্বত। তো সেখানে দেখার পর আমরা এবারে বেরিয়ে পড়লাম। শ্রীকৃষ্ণ এখানে চাপতে দেয় না বলছে কাউকে। যখন বৃষ্টি হচ্ছিল না, না না সরি, গোবর্ধন পাহাড় থেকে হনুমান হেঁটে দিয়েছিল, তাই তুলেছিল না শ্রীকৃষ্ণ হরি আঙুলে। যখন খুব বৃষ্টি হচ্ছিল, ইন্দ্র যখন ইয়ে করে দিয়েছিল, বৃষ্টি হচ্ছিল, ওটা গ্রামবাসীকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখতে। তো দেখো আমি রাধাকুণ্ড শ্যামকুণ্ড মানে এটা হচ্ছে রাধাকুণ্ড। তো প্রথমে আমি এখানে একটু বসে মাথায় জল নিয়ে নিয়েছি, একটু মুখ হাত পা ধুয়েই নিয়েছি, কারণ এখানে স্নান করলে নাকি শুদ্ধ হয়ে যায়, কিন্তু আমরা কোনো কিছু জামা কাপড় নিয়ে আসিনি বলে আমি এখানে স্নান করতে পারিনি। আর জলটা ছিল খুব ঠান্ডা, তো আমি এখানে একটু বসেও ছিলাম বেশ অনেকক্ষণ। তো একটু মুখ হাত পা ধুয়ে আবিরগুলো একটু ধুয়ে নিয়েছি, তো ভালো রিল্যাক্স লাগছিল। আর তার পাশেই ছিল শ্যামকুণ্ড। তো তার এইখানে দেখো অনেকগুলো ছোট ছোট প্লেটে করে পুজোর সামগ্রী বিক্রি করছিল। আর এই হচ্ছে রাধাকুণ্ডর পাশে শ্যামকুণ্ড। দেখো এখানে অনেকেই স্নান করছিল, তো আমরা সেখানে স্নান করিনি। আর আমরা ওখানে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, 4টে সাড়ে 4টে তো বেজেই গিয়েছিল। তো সেখান থেকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখে আমরা বেরিয়ে পড়েছি। এবারে আমরা এখানে চলে এলাম যমুনা ঘাট দেখতে। তো যমুনা ঘাট আমরা দেখে নেব। তো তার আগে দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর, অল্প একটু সূর্য অস্ত যাচ্ছে, আর সেই মুহূর্তটা কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো এখানে সাইড চিহ্ন খুব ভালো ছিল, যারা ফটো তুলছিল খুব সুন্দর আসছিল ফটো। তো আমরা এখানে ফটো তুলেছিলাম কিছু। আর এখানে পুরোহিত মশাই আমাদেরকে অনেক কিছু বলেছিলেন, তো এখানে যে যা ঘটেছেন, যে কৃষ্ণ এখানে স্বয়ং এসেছিলেন সেই সবগুলো বোঝাচ্ছিলেন। তো সেগুলো আমরা শুনে আমরা এখানে যমুনা ঘাটেও একটু জল দিতে বলেছিলেন, নারায়ণকে তো জল নিবেদন করতে বলেছিলেন। তো আমরা এখানে সেই মতো করে জল নিবেদন করেছিলাম। যমুনা ঘাট দেখার পরে আমাদেরকে কিন্তু এবার রুমে নিয়ে যাচ্ছিল বাসে করেই, আমাদের যে বাস ছিল। কিন্তু তার আগে বললাম যে তোমরা সবাই চলে যাও, আমরা যাব অনিরুদ্ধ আচার্যের আশ্রম, ওনাকে দেখতে যাব।
তাই আমরা কজন মিলে চলে এলাম অনিরুদ্ধ আচার্যের আশ্রম। এটা হচ্ছে গৌরীগোপাল আশ্রম। উনি যেখানে বৃদ্ধ বয়স্ক মানুষজনকে তিনি নিজের হাতে সেবা করেন, এখানেই রাখেন। তো সেখানে গিয়েছিলাম। দেখো কত ভিড়। আর যেহেতু সেদিনটা হোলি উৎসব ছিল, তো হোলিতে সেখানেও কিন্তু প্রচুর নাচ গান চলছিল। তো এটা হচ্ছে নিচের ফ্লোর, নিচের ফ্লোরে গান বাজনা চলছিল, আর উপরের ফ্লোরটা ফাঁকা ছিল। উপরের ফ্লোরে কিন্তু গান বাজনা চলেনি। তো এটা হচ্ছে নিচের ফ্লোরে। তো আমরা ভাবলাম কি উনি এখানে নিচের ফ্লোরে থাকবেন, কিন্তু না, এখানে নাচ গান হচ্ছিল, তাই আমরা চলে গিয়েছিলাম উপরের ফ্লোরে। কিন্তু এর আগের দিনে সকালে অনুপ জিজ্ঞাসা করেছিল উনি কখন থাকবেন। তো আমাদেরকে সকালে টাইমটা দিয়েছিল 9টার আগে আসতে। তো 9টার আগে আসবো কী করে, আমরা ভোর 5টা থেকেই বেরিয়ে গিয়েছিলাম বাইরে সব মন্দিরগুলো দেখার জন্য, আর পৌঁছেছিলাম সেই রাত্রে। তো এখন রাত বাজছে প্রায় 10টা সাড়ে 10টা। এই টাইমে আছি আমরা অনিরুদ্ধ আচার্যের আশ্রমে, কিন্তু এত রাত্রে উনি থাকেন না। তো দুর্ভাগ্যবশত ওনাকে আমরা দেখতে পাইনি, কিন্তু তা ওনার আশ্রম এসে পড়ে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। এটা হচ্ছে উপরে ফ্লোর। তো উপরে ফ্লোরে এসেছিলাম, কিন্তু ওনার ডিসপ্লে এখানে লাগানো ছিল, তাই ওখান থেকে ওনাকে দেখে নিলাম। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।